আমি শাহরিয়ার নাফিস এবার হচ্ছে ডাকসু কেন্দ্রীয় সংসদে এজিএস পদে স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। সবার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই যে এতজন সাংবাদিক বন্ধু সেই মনোনয়নের এক সপ্তাহ আগে থেকে আজও পর্যন্ত আপনারা এই যে ডাকসু ক্যান্টিনের আশেপাশে ঘোরাফেরা করছেন বা এই যে কাভারেজটা নিচ্ছেন, এটা কি জন্য? আমি আপনাদের অসম্মান করছি না, কিন্তু আমি বলতে চাই পৃথিবীর টপ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে তো ছাত্র সংসদের নির্বাচন হয় না? সেখানে তো এত হাইপ ক্রিয়েট হয় না। এত হাইপের মধ্যে এই যে চট্টগ্রামে কিংবা এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন মানে যে ছাত্র সংসদ নির্বাচন সেগুলো কিন্তু বানচাল হয়ে গেছে, আমার ভাইদের গায়ে কোপানো হয়েছে, আমার ভাইদের রক্তাক্ত করা হয়েছে, সেটা তো এতটা ভিউজ পায়নি কেন? ডাকসু কেন এতটা জনপ্রিয় বা কেন এতটা হাইপে? এর প্রথম দুইটা কারণ, সেটা হচ্ছে দীর্ঘ 91 সালের পর দীর্ঘ 26 বছর পর কিন্তু ডাকসু হয়েছিল 2019 সালে, তারপরে কিন্তু আর কখনো ডাকসু হয়নি, যদিও সেখানে কি দলীয় একটা কন্ট্রোল ছিল বা দলীয় একটা প্রভাব ছিল। এরপরে দীর্ঘ 6 বছর পরে এসে এই ফ্যাসিস্ট যদি না পড়তো, আপনারা কি কেউ মনে করেন ডাকসু আবার হতো না? এই জন্য 6 বছর পর যেহেতু ডাকসু অনুষ্ঠিত হচ্ছে সেজন্য আমাদের হাইপ, আমাদের আশা আকাঙ্ক্ষা, উৎসবের আমেজটা এতটা বেশি। তার উপর কথা হচ্ছে এই ডাকসু থেকে যারা নির্বাচিত হবে তারা ভবিষ্যতে মন্ত্রী, এমপি, সরকারে গুরুত্বপূর্ণ কোনো পদে বসবে এবং সেখানে আপনাদের কাভারেজ দেওয়া লাগবে। এই কারণে আপনারা সাংবাদিক সহ যারা রয়েছে, অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সবাই কিন্তু কি ডাকসুর প্রতি এতটা ফ্যাসিনেটেড। কিন্তু একটা আদর্শ বিশ্ববিদ্যালয়ের কাজ কিন্তু এইটা না। এই যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন করতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কি আসলে কোনো বিশ্ববিদ্যালয়? আমি বলবো না। ঢাকা বিশ্ববিদ্যালয় হলো একটা মেকানিজম, একটা টুল, একটা ইনগ্রিডিয়েন্ট যেটা কিনা চাইলে সরকার ফেল করতে পারে, সরকার উঠাতেও পারে, সরকার বসাতেও পারে। এই জন্য ডাকসু নিয়ে এতটা হাইপ। বাংলাদেশের আর কোনো কিছু নিয়ে এতটা হাইপ দেখা যায় না যতটা ডাকসুকে কেন্দ্র করে দেখা যায়। একটা আদর্শ বিশ্ববিদ্যালয়ের কাজ এইটা না যে বছর বছর সার্টিফাইড বেকার তৈরি করবে, বছর বছর সে কি মিছিলে লোক নেওয়ার জন্য লোক তৈরি করবে। সবাই কিন্তু ভাই এখানে রাজনীতি করতে আসে নাই গুটি কয়েক নেতা কিংবা তাদের কর্মী ছাড়া। এখানে সবাই আসছে কেন জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা পড়ে, যারা স্কুলে, কলেজে, নিজেদের এলাকা এবং দেশেও স্ট্যান্ড করা, বোর্ডে স্ট্যান্ড করা। তারা কেন এখানে রাজনীতি করতে আসবে? তারা এখানে রাজনীতি করতে বাধ্য হয় সিট সংকটের কারণে, জিম্মি হওয়ার কারণে, নিজেদের বড় ভাইদের প্রভাব প্রতিপত্তির কারণে। আপনি কি মনে করেন যে এই যে ডাকসুতে এতগুলো প্যানেল, বড় বড় ছাত্র সংগঠনের প্যানেল, বিভিন্ন মানে যারা ব্যক্তিবর্গ রয়েছে, বিখ্যাত ব্যক্তিবর্গ, তাদের তৈরি করা যে প্যানেল, তারা যদি নির্বাচিত হয় আমাকে আপনাকে নিয়ে কাজ করবে? ভোট দেওয়া পর্যন্ত আমাদের হচ্ছে সমস্ত কিছু কি মানে মাইন্ডে থাকবে, পরবর্তীতে ভোট নেওয়া হয়ে যাওয়ার পরে তারা তাদের মাদার পার্টি যে ইন্টারেস্ট আছে সেইটা সার্ভ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ব্যাপারে কিন্তু আমরা সবাই জানি, সবাই কিন্তু একমত। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ কি? যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের কাজ তার শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এবং সে যাতে খুব কম সময়ের মধ্যে বেরিয়ে নিজের একটা আদর্শ লাইফস্টাইল লিড করতে পারে, একটা জব সেক্টরে নিজের জবটা খুঁজে পেতে পারে এবং কি নিজের ফ্যামিলি ফর্ম এবং তা মেনটেন করতে পারে। কিন্তু এই 104 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় গুটি কয়েক আন্দোলন, কয়েকটা সরকারি কর্মকর্তার বিসিএস কর্মকর্তা বা আমলা ছাড়া কিছুই কিন্তু এই দেশ ও জাতিকে দিতে পারে নাই। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো একটা বিশ্ববিদ্যালয় বলা যাবে না। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় করা হবে, তারপর এখানে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা যদি না হয় তাহলে বলবো যে এই ডাকসু নির্বাচন বা নির্বাচনের যে কেন্দ্র করে যে আগ্রহ আমেজ, পুরোটাই একটা প্রতারণা। এখানে আপনি যদি চান এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচনের কেন্দ্র, পরবর্তীতে কিন্তু 2টা কেন্দ্র বাড়ানো হয়। তবে আপনারা জানেন কিনা জানি না, আরেকটা কেন্দ্র কোথায় হতে পারে জানেন? পুরান ঢাকার নাজিরা বাজার। যে যতগুলো ডাকসু ভোটার আছে এই কয়েকদিনে নাজিরা বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়া আর কাউকে বেশি কিন্তু দেখা যায় না। এমনকি যে রিক্সাওয়ালা মামারা পর্যন্ত জানতেন না যে হলপাড়া কি, ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায়, তারা এখন নাজিরা বাজার, বক্সিবাজার গেলে কি বলে জানেন? যে মামা হলপাড়া যাবেন কিনা। আপনারা বুঝতে পারতেছেন এখানে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হয়, লেভেল প্লেইং ফিল্ড আসলে কোন জায়গায়? যারা স্বতন্ত্র প্রার্থী আছে, যারা মনে করেন নিজের ইচ্ছায় দাঁড়িয়েছে শিক্ষার্থীদের সেবা করার উদ্দেশ্যে, তারা এত বাজেট কই পাবে? আপনারা কি কেউ জানেন যে প্রত্যেক হলে ঢাকা বিশ্ববিদ্যালয় 19টা হলে 40 লক্ষ টাকা করে বাজেট দিয়েছে বড় বড় ছাত্র সংগঠনরা? 40 থেকে 50 লাখ, আই রিপিট। আপনারা কি মনে করেন যদি শিক্ষার্থীদের সেবা করার উদ্দেশ্য হইতো তাহলে তারা এত লক্ষ টাকা কেন আমার আপনার পিছে ভাঙবে? তারা এই টাকা এই জন্য ভাঙতেছে যাতে করে নির্বাচিত হলে আমার আপনার ঘাড়ে পাড়া দিয়ে আমার আপনার মাথায় কাঁঠাল বেঁধে তারা খেতে পারে। নাহলে এত টাকা একজন ছাত্র সংগঠনের কোনো নেতা বা কর্মী বা তাদের সংগঠনে কিন্তু ভাঙার কথা না। কেউ কিন্তু বলতেছে না যে ভাই তাদের এত টাকার উৎস কোথায়, এটাও কিন্তু বলতেছে না। মানলাম উৎসটা হালাল, সৎ,
ঠিক আছে, বা নিজেদের পকেট থেকে। কিন্তু কথা হচ্ছে আপনি এখানে সেবা করতে আসছেন, সেবা করতে আসলে আপনার টাকা ভাবতে হবে কেন? পোস্টার প্রচারণা এগুলো আলাদা। আপনি যে আপনার নেতা কর্মীদের পিছিয়ে এত টাকা খরচ করতেছেন, এই টাকাকে আবার আপনার থেকে উঠাবেন না? এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা বলবো যে কি একটা ফ্যাক্টরির শ্রমিকের জীবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থীর জীবনের মান আরো খারাপ। এটা কি জানেন? একটা ফ্যাক্টরির শ্রমিক সে কিন্তু 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা কাজ করে একটা নির্দিষ্ট স্যালারি পায়, প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা স্যালারি পায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে কিন্তু পায় না। সে আজকে 100 টাকা 5 টাকার খাবার খাবে, তারপরে তার ভোটটা বিক্রি করে দিবে। এই যে বিক্রি করে দিবে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার এই বছরে 2800 কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। এই টাকাটা কিন্তু তার মতো 50,000 শিক্ষার্থীর মধ্যে সমানভাবে বন্টন হওয়ার কথা, কিন্তু তার মধ্যে কিন্তু এই জিনিসটা বন্টন হবে না। একটা ছাত্র সংগঠন বা যে সকল ছাত্র সংগঠন প্যানেল তারা এটা নিজেদের প্রতি ভাঙবে, এরপর হচ্ছে আপনার আমার নাম করে সেই টাকাটা ঠিকই কিন্তু নিজেদের পকেটে ভরবে। সুতরাং যখন বলবেন যে ছাত্র সংসদ নির্বাচন, আমরা বলবো এটা দলীয় নির্বাচন, কোনো রকমের রাজনৈতিক সাপোর্ট ছাড়া এত বড় নির্বাচন কার্যক্রম কিন্তু গঠন করা সম্ভব না বা পরিচালনা করা সম্ভব না। আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাজ তাহলে কি হতে পারে? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই ভর্তি হয়, ভর্তি হয় কিন্তু একটা জবের জন্য, একটা সুইটেবল লাইফের জন্য। অনেক ছাত্র সংগঠন বলতেছে যে তারা হলে হলে রিডিং রুমে এসি লাগাই দিবে, পানির ফিল্টার বসাই দিবে, হ্যাঁ উন্নয়ন করবে, ডালের ঘনত্ব বাড়াবে। আরে ভাই, আমি তো এখানে পড়াশোনা করতে আসছি, আমি তো সারা জীবন থাকতে আসি নাই। ডালের ঘনত্ব দিয়ে আমি কি করবো? আপনি আমাকে এমন একটা কোর্সের ব্যবস্থা করে দেন, এমন একটা লাইফ স্কিলের ব্যবস্থা করে দেন যেটার মধ্যে আমি কি আমি যখন 4 বছর পর বা 6 বছর পর গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করে আমি বেরোবো, তখন যাতে আমি একটা জব সেক্টরে, এই যে ঢাবিতে 84টা ডিপার্টমেন্ট, 84টা ডিপার্টমেন্টে 84 রকমের জব সেক্টর হওয়ার কথা। কিন্তু এই যে বড় বড় যে ডিপার্টমেন্টগুলো বা যেগুলো বলতে পারবো যে প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্ট, যেমন সায়েন্স ফ্যাকাল্টির ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োটেকনোলজি, লেদার ইঞ্জিনিয়ারিং, এগুলোর জব কি হওয়ার কথা ছিল? এটা তো ফ্যাক্টরিতে বা শিল্পকর্মের জব হওয়ার কথা ছিল। কিন্তু আমরা কি তা দেখছি তা হয়? তারা কি শেষে গিয়ে সেন্ট্রাল লাইব্রেরিতে, যদি আপনারা এখনো যান এই ডাকসুর সময়েও সেন্ট্রাল লাইব্রেরিতে সবাই এখন বইয়ে মুখ গুজে পড়ে আসে। তারা এখন বিসিএস ক্যাডার হতে চায়, সবাই ব্যাংক জবে যেতে চায়, কিন্তু কি নিজের একটা যে জব সেক্টর তৈরি করবে বা ক্রিয়েট করবে, সেখানে যে এমপ্লয়মেন্ট পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আপনারা কল্পনাও করতে পারবেন যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কতটা অসহায়, তারা একটা জবের জন্য কতটা ডেসপারেট। আপনারা জানেন যে সবাই বলতেছে যে রাজনীতি 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 বিরাজনীতিকরণ, কিন্তু এটা কিন্তু আসলে কথা না ভাই। এখানে কেউ রাজনীতি করতে আসে নাই। আপনারা রাজনীতি করেন, বিরাজনীতি করেন, আপনারা চিন্তাটাকে আপনারা প্রসারিত করেন, আপনারা এটা বাইরে গিয়ে চিন্তা করেন। আপনাদের মধ্যে কেউ কিন্তু কোনো স্তরে দেখলাম না যে একাডেমিয়ার সাথে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি সেগুলো কোনো একটা সংযোগ স্থাপন করবেন, যার মধ্যে দিয়ে কি আপনি তাদের একটা ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবেন। আপনারা সবাই আছেন 1 বছরে কি করবেন, 10 বছরে কি করবেন, অবকাঠামো গড়ে তুলবেন। কেন ভাই? এটা তো আপনাদের কাজ না। ডাকসুতে যেই নির্বাচিত হোক, সেটা হতে পারে ভিপি, জিএস, এজিএস, কিন্তু তারা কিন্তু কোনো এক্সিকিউটিভ বডি না। তারা যে বলতেছেন যে অবকাঠামো তুলে দিব, বিভিন্ন কিছু করে দিব, এটা তাদের হাতে নাই। এটা তারা তাদের টাকা দিয়ে করবেন না। এটার কাজ হচ্ছে সিন্ডিকেটের ভিসি যদি সেটা সাইন করে তাহলে সেটা প্রশাসন দিতে বাধ্য থাকবে। ডাকসুতে এত টাকা বাজেটও নাই। তাহলে আপনারা কিভাবে এমন এমন ইশতেহার দেন যে আপনারা এগুলো করবেন? আর ডাকসুতে যদি কেউ নেতা নির্বাচিত হয় বা শিক্ষার্থীদের প্রতিনিধি বলবো, তাদের কাজ হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে ভয়েসটা রেজ করা, অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনা প্রশাসনকে, যে আপনি কেন এই জিনিসটা করলেন না, এত টাকা বাজেট থাকা সত্ত্বেও আপনি কেন এটা দিচ্ছেন না। এতটুকু হচ্ছে আমাদের দায়িত্ব, এতটুকু আমাদের এখতিয়ার, এতটুকু আমাদের সামর্থ্য। কিন্তু আমরা এমন ইশতেহার বলতেছি যারা শোনা শিক্ষার্থীরা মানে হাসতেছে আবার কাঁদতেছে। ঠিক আছে, বিষয়টা হয়ে গেছে এমন, যেগুলো করতেও পারবে না, সেগুলো সইতেও পারবে না, সেগুলাই কিন্তু তারা বলতেছে। একাডেমির সাথে যে ইন্ডাস্ট্রিয়াল সংযোগ, আপনারা দেখেন বাংলাদেশে বেকারত্ব কত বড় প্রবলেম, যে 17 বছরে স্বৈরাচার সমস্ত প্রশাসন, সাংবাদিক, মিডিয়া, বিদেশে শক্তি থাকার পরেও টিকতে পারে নাই। কেন জানেন? এই চাকরির সমস্যার কারণে। এই চাকরির সমস্যা যে কত বড় প্রবলেম আপনারা এখন আন্দাজও করতে পারতেছে না। কোটা আন্দোলন কেন হইলো? 56% কোটা ছিল, যে মেধাবী ছিল সে কিন্তু চাকরি পায় নাই। কেন পায় নাই? চাকরির সমস্যার জন্য তারা মাঠে নামছে। শুধু সেই শিক্ষার্থীরা না, শিক্ষার্থীদের সাথে আপনি শিক্ষার্থীকে শুধু একজন শিক্ষার্থী হিসেবে চিন্তা করলে তো হবে না। শিক্ষার্থীকে চিন্তা করতে হবে তার পরিবারের সাথে। একজন শিক্ষার্থীর উপর কিন্তু তার পরিবারের 4 জন, 6 জন, 8 জন, 10, 12 জন পর্যন্ত কানেক্টেড। সে সবাই কিন্তু জিনিসটা মানতে পারে নাই। কোটার জন্য, চাকরির জন্য নাই, কিন্তু আমার ভাই বুকে গুলি খাইছে, খায় নাই? যে কোটার সাথে সংযুক্ত না সেও কিন্তু কি রাস্তায় নামছে যে না, এই সমস্যাটার সমাধান হওয়া দরকার। সেই সমস্যা নিয়ে কিন্তু ডাকসুর কোনো নেতা কিছু বললো না। আর ডাকসুতে যেটা বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা বলে সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, সেটাই সারা বাংলাদেশ হয়। ডাকসুওয়ালা ওঠার পরে রাকসু, চাকসু সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের আলাপটা উঠছে। এর আগে কেউ কখনো উঠেছিল? উঠে নাই। আপনারা এই জিনিসটা কেন অ্যাড্রেস করতেছেন না?
ডাকসু হলে যে শুধু ঢাবির শিক্ষার্থীদের জন্য করবেন তাও তো করবেন না। এমন যদি হইতো যে না ডাকসু করবো আমি ঢাবির শিক্ষার্থীদের জন্য সমস্ত কিছু করবো, তাও তো করবেন না। তাহলে আপনি সারা দেশের প্রতিনিধিত্ব কিভাবে নির্বাচিত করবেন? আমি মনে করলাম ডাকসুকে আপনারা জানেন দ্বিতীয় পার্লামেন্ট বলা হয়, ঠিক আছে, কিন্তু ডাকসু কিন্তু ভাই সারা বাংলাদেশ না। আপনি ডাকসুর প্রতিনিধি মানে কিন্তু আপনি সারা বাংলাদেশের প্রতিনিধি, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমি যদি নির্বাচিত হই তাহলে শুধু আমি ঢাবির শিক্ষার্থীদের না, আমি সারা বাংলাদেশের যত বেকার শিক্ষার্থী আছে, যত সমাজের বেকার হিসেবে পরিচিত শিক্ষার্থী আছে, সকলের প্রতিনিধিত্ব বাংলাদেশের মাটিতে আমি নির্বাচিত করব। আমি কখনো চাইবো না যে না শুধু আমার ঢাকা বিশ্ববিদ্যালয় করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় করলাম বাংলাদেশ না, সবাইকে মিলেমিশে নিয়ে কাজ করতে হবে। এই যে প্রথমে যে কথাটা বললাম যে যখন ডাকসু নিয়ে এত সরগরম, এত উৎসব আমেজ, এত কিছু চলতেছে, তখন চট্টগ্রামে আমার ভাইদের রক্তাক্ত করা হইতেছে। এই জিনিসটা কিন্তু অ্যাড্রেস করা আপনাদের দরকার ছিল। অনেক মিডিয়া করছে কিন্তু ম্যাক্সিমাম মিডিয়া কিন্তু এইভাবে সেই হাইপটা ক্রিয়েট করে নাই। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মধুর কেন্দ্রের সামনে, ডাকসুর সামনে, বিভিন্ন জায়গায় লাইভ মিডিয়া এগুলো করতেছে। কেন তারা ফোকাসটা করতেছে? কারণ জানে যে ভিপি, যে জিএস, যে এইচএস কিন্তু নির্বাচিত হবে, পরবর্তীতে সব বাংলাদেশের রাজনীতিতে ঢুকবে। তার মানে আপনারা সাংবাদিকরা বা সাধারণ মানুষরা এই জিনিসটা অ্যাজিউম করে নিয়েছেন যে কি ডাকসুর নেতা হওয়া মানে সারা বাংলাদেশের নেতা হওয়া, ঠিক আছে। রাজনীতিতে তার একটা প্রভাব থাকবে, তখন কিন্তু আপনাদের তাদের পিছিয়ে প্রোটোকল দিতে হবে, তাদের নিউজই কভার করতে হবে। এখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ডাকসুর যারা নেতৃবৃন্দ অর্থাৎ যারা শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করবেন, তারা হচ্ছে কি ভয়েস রেজ করবেন। ভয়েস রেজটা করে তারা প্রেশার গ্রুপে ক্রিয়েট করবেন। প্রেশার গ্রুপ যখন ক্রিয়েটেড হবে তখন এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা যাবে। আপনারা জানেন যে বেকারত্ব নিয়ে আমি কথা বলছিলাম। বেকারত্বের সবচেয়ে বড় কারণটা কি আপনারা জানেন? যে এই যে এতগুলো সরকার, বিগত 53 বছর এতগুলো সরকার, এতগুলো ডাকসুর নেতৃবৃন্দ কেউ কিন্তু সমস্যাটা সমাধান করতে পারেন নাই। তার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশ বিদেশি যত শক্তি আছে সবার কাছে কি ইজারা দিয়ে রাখছে, ঠিক আছে। এক্সন মোবিলের মতো কোম্পানি, আমেরিকান কোম্পানি দেশের 60% খনিজ তেল, গ্যাস, কূপ এগুলো খনন করে নিয়ে যাচ্ছে। মেট্রো রেল, পদ্মা সেতু, এত বড় বড় উন্নয়ন, এখানে কয়টা বুয়েটের ছেলেপেলে ছিল, কয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে ছিল, বাংলাদেশের মানে অংশটা কই ছিল? ঋণও নিছি আমি বিদেশ থেকে, ইঞ্জিনিয়ারও নিছি বিদেশ থেকে, কাঁচামাল র মেটেরিয়াল সেটাও নিছি বিদেশ থেকে। তাহলে আমার কর্মসংস্থানটা হবে কোথেকে ভাই? আপনার তো জব সেক্টর নাই, আপনার কর্মসংস্থানটা হবে কোথেকে? জব সেক্টর কি করতে হলে অনেকে জানেন যে অনেক বিদেশি নাগরিক এখানে হচ্ছে কি হাই স্যালারিতে জব করে থাকেন। এই বিষয়টা কেউ কেন বলতেছেন না? হাই স্যালারিতে জব করে থাকেন, এখানে আমার দেশের মানুষ ভাত খাইতে পায় না, 3 বেলা বসতে থাকে, হয়তো একবেলাও ঠিক মতো খাবার খাইতে পায় না। এদিকে আমরা রোহিঙ্গা পালতেছি, নিজের দেশে খাবার নাই, রোহিঙ্গা পালতেছি, ঠিক আছে। অন্যান্য বাংলাদেশ থেকে তো পাই না, নেপাল, ভারত, শ্রীলঙ্কা, ভুটান বা অন্যান্য দেশের অনেকে কিন্তু এখানে এসে হাই স্যালারিতে জব করতেছে, ঠিক আছে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে একাডেমিয়ার সাথে যে ইন্ডাস্ট্রিয়ালিস্টের সংযোগ, সেই জিনিসটা বাড়াতে হবে। না হলে করে কিন্তু কি আপনি ডাকসু নির্বাচন করেন, জাতীয় নির্বাচন করেন, কোনো কিছুতে আসলে ফলপ্রসূ হবে না। সাইকেলটা সবসময় একই থেকে যাবে। যে সাইকেল 53 বছরে ভাঙতে পারেন নাই, যে সাইকেল 53 বছরে কি অতিক্রম করতে পারেন নাই, সেই সাইকেলে থাকতে হবে। আজকে হয়তো আপনি 1 প্লেট কাচ্চির বিনিময়ে একটা ভোট বিকায় দিতেছেন, ঠিক আছে, কিন্তু কালকে আপনার যে 10 প্লেট কাচ্চি খাওয়ার ব্যবস্থা করতে পারবে, অর্থাৎ নির্বাচনের পরে আপনার লাইফ স্কিলটা যে ডেভেলপ করে দিতে পারবে, আমার মনে হয় আপনার তাকেই চুজ করা উচিত, যে আপনার কি কর্মসংস্থানের গ্যারান্টি দিতে পারবে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 40% মাত্র হলে মানে আবাসিক শিক্ষার্থী, বাকি 60% কিন্তু কি নন রেসিডেন্ট। তারা কিন্তু এই রাজনীতি নিয়ে ততটা ইন্টারেস্টেড না, কে কাকে ভোট দিবেন সেটা নিয়েও কিন্তু তাদের মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা হচ্ছে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমি এই জায়গায় ছেড়েছিলাম, আমার অবদান রাখছি, আমি কত তাড়াতাড়ি এই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে কত তাড়াতাড়ি নিজের একটা কর্মসংস্থান খুঁজে পেতে পারি, আমার লাইফস্টাইলকে আমি লিড করতে পারি। এই জিনিসটা হচ্ছে প্রধান ইস্যু। আরেকটা প্রধান ইস্যু যেটা আমার ইস্তেহারে রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা। আপনারা জানেন যে কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় ভাই সাম্য কিন্তু খুন হয়ে যায়। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ডের কিন্তু কি মানে লোহার গেটের মতো সিকিউরিটি নাই, ঠিক আছে, অথচ এটাকে অক্সফোর্ড বলা হয়। একটা ক্যাম্পাসে তার শিক্ষার্থী, ঠিক আছে, যদি কোনো নিরাপত্তা ফেস করতে না পারে, তাকে যদি সে অনিরাপত্তায় ভুগতে হয় যে না সে রাত্রে বেরোলে, বিশেষ করে যখন মেয়েরা রাত্রে হলে চলাচল করে, দেখা যায় যে বহিরাগত পোলাপান এসে তাদের টিস করে যায়, তাদের ধরার কোনো উপায় থাকে না, ঠিক আছে। অনেক ভাই ছিনতায় শিকার হয়, চুরি ডাকাতের শিকার হয় এই ক্যাম্পাসে বসে। তাহলে সেটার উপায় কি? অনেকে বলবেন যে ভাই সিটি কর্পোরেশনের রাস্তা এটা তো বন্ধ করা যাবে না। আচ্ছা আমি রাস্তা বন্ধ না করতে পারলাম, হ্যাঁ, কিন্তু ঢাবি
সাধারণ মানুষ আর জরুরি সেবার ভেহিকেল, যেমন মনে করেন যে ঢাকা মেডিকেল আছে, বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আছে, সেগুলোর জন্য তো আমি যানবাহন প্রবেশ ও চলাচল করতে পারি। কিন্তু যদি কোনো বহিরাগত নেশাখোর, উদ্বাস্তু, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, টিকটকার, মানে যারা মোটা অর্থে বিশৃঙ্খলাকারী, তারা যাতে এই ক্যাম্পাসে ঢুকতে, প্রবেশ করতে, অবস্থান করতে, চলাচল করতে না পারে, সেই বিষয়ে আমি কঠোর পদক্ষেপ গ্রহণ করব। আমি একটা কথা সবার সাথে বলে দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কি পুরো বাংলাদেশে সুশীলতার কোনো জায়গা নাই। সুশীলতা করবেন, দেশের নিরাপত্তা হারাবেন। সুশীলতা করবেন, দেশের সার্বভৌমত্ব ক্ষতির মুখে পড়বে। সুশীলতা দেখাবেন, আপনার সম্পদ আপনার চোখের সামনে দেখি অন্যরা তুলে নিয়ে যাবে। আপনি কখনো আপনার ক্ষমতা সঠিক ব্যবহার করতে পারবেন না। বাংলাদেশ যেটার উপরে দাঁড়িয়ে আছে সার্বভৌমত্ব, সেটা শুধু এখনো পর্যন্ত কাগজে কলমে। কখনো ব্রিটিশরা আমাদের শাসন করেছে, কখনো পাকিস্তান শাসন করেছে, কখনো ভারত শাসন করেছে, এখন আমেরিকা শাসন করতেছে, ঠিক আছে? এই সবগুলো বিষয় কিন্তু আপনার খেয়াল রাখা দরকার। আপনার শুধু ছোট্ট একটা বিষয় দিয়ে আপনাকে কত ব্যস্ত রাখা হয়েছে। প্রাচীন গ্রিসেই একটা রিম সিস্টেম ছিল, যেখানে মানুষের সঙ্গে সিংহের লড়াই করিয়ে দেওয়া হতো। আপনারা কি জানেন কেন? যাতে সেই সাধারণ মানুষরা ব্যস্ত থাকতো। রোমান সাম্রাজ্যে যে ট্যাক্স নিয়ে কথা বলতেছে, তাহলে জানেন সেই বিষয়গুলো মাথায় জানা থাকতো। আর বিনোদন, ডাকসু হচ্ছে সেরকম একটা ইনগ্রিডিয়েন্ট, যেটার মাধ্যমে আমাদের দেশের পুরো মানুষকে, মানে নিউজ ফিড ঘুরলে, ইউটিউব ঘুরলে ডাকসু 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 কথা হচ্ছে। ডাকসু নিয়ে তো হাইপ হবে কেন? দেশে কি আর বলার মতো কিছু নাই? কোনো বৈদেশিক চুক্তি হইতেছে না, কোনো কিছু হইতেছে না, কেউ মার্ডার হইতেছে না। ডাকসু হচ্ছে সেরকম একটা উপকরণ, যার মাধ্যমে সবাইকে ব্যস্ত রাখা হয়েছে, যাতে করে কি আপনি অন্যদিকে কোনো রকমের প্রশ্ন না করতে পারেন। এবং ডাকসু হয়ে যাওয়ার পর শিক্ষার্থীদের যে অধিকারের কথা বলেছে, এর একটাও এই বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়িত হবে না। লিখে রাখেন, দরকার হলে আমার কাছে স্ট্যাম্পে সাইন করে লিখে রাখেন, যেই কয়টা ইস্তার বলাইতেছে একটাও করা হবে না। আমার প্রথম ও প্রধান ইস্তার একটাই, যে সেই কারণে আমাদের সবার ভর্তি হওয়া, যে একটা ভালো লাইফস্টাইল লিড করব, এই বিশ্ববিদ্যালয়ে তাড়াতাড়ি পড়বো, হয়তো বিদেশ চলে যাব। আপনারা জানেন জেনজি হিসেবে 5ই আগস্টের পর আমাদের সবচেয়ে বড় ড্রিম ছিল বাংলাদেশকে রিফর্ম করা, কিন্তু সেটা পাল্টে এখন কি হয়েছে জানেন? বাংলাদেশ থেকে যত তাড়াতাড়ি বের হওয়া যায় তত ভালো। আপনারা বুঝতে পারতেছেন একটা আইডিয়া কিভাবে 180 ডিগ্রি ঘুরে গেল? এটার কারণ কি? কারণ 24-এর গণঅভ্যুত্থান পরে যেহেতু বাংলাদেশ চেঞ্জ হয় নাই, সুতরাং জেনজি ভাবতেছে যে বাংলাদেশ আর কখনোই চেঞ্জ হবে না। এই কারণে তাদের স্বপ্ন হচ্ছে কি বিদেশে নিজেদের পাড়িটা জমানো। তাই আমি বলতে চাই যে একাডেমিয়া অর্থাৎ 84টা ডিপার্টমেন্ট, আমি যদি আরো স্পেসিফিক বলি 84টা ডিপার্টমেন্টের যে 84টা আলাদা আলাদা জব সেক্টরের ব্যবস্থা করা এবং একটা সফট স্কিলের ব্যবস্থা করা, যাতে করে কি মানুষ তার ডিপার্টমেন্ট থেকে পড়ে বেরিয়েও কর্পোরেট সেক্টরে বা জব ওয়ার্ল্ডে নিজের একটা অ্যাকসেপ্টেন্স ক্রিয়েট করতে পারেন, যাতে কোনো কোম্পানি, সেটা সরকারি হোক বেসরকারি, যাতে বলতে না পারে যে ডাবিয়ানরা 4 বছর শুধু মুখস্থ বিদ্যায় পড়ছে, কাজের কাজ কিছুই শিখে নাই। আমি এখন এজিএস পদে অর্থাৎ সহ সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় ডাকসু সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছি।